2003 সালের এপ্রিল মাস, আমেরিকার নেতৃত্বে ইরাক যুদ্ধ মাথাচাড়া দিয়ে বসেছিল। টমাস মিসাইল, ফাইটার জেট আর ট্যাঙ্কারের নিচে গুড়িয়ে যাচ্ছিল বাগদাদের সাজানো শহর। আর ঠিক সেই মুহূর্তে যখন সবাই ধরে নিয়েছিল সাদ্দাম হোসেন হয়তো ধরা পড়বেন বা নিহত হয়েছেন, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ইরাকের প্রেসিডেন্ট প্যালেস ধ্বংস হয়ে গেল, সরকারও ভেঙে পড়ল, কিন্তু সাদ্দাম হোসেন তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। तो कंट्रीज जरूरी तरीके अपना सकती हैं और इराक के साथ जंग शुरू हो चुकी है। কোড নেম অপারেশন ডেজার্ট স্টর্ম। সাদ্দাম হোসেন ছিলেন এমন একজন মানুষ যার ছায়া একসময় কাঁপিয়ে দিয়েছিলেন পুরো মধ্যপ্রাচ্যকে, যার নাম শুনলে শিউরে উঠত শত্রুরা, আর তার রাজনীতির ধাঁধায় বিভ্রান্ত হতো বড় বড় রাষ্ট্রনেতারা। তিনি 1979 সাল থেকে 2003 সাল পর্যন্ত দীর্ঘ 24 বছর ইরাকের প্রতিনিধিত্ব করেছেন। একটা সময় ছিল আমেরিকার বন্ধু হিসেবেই বিশ্বমঞ্চে আবির্ভাব হয়েছিল এই নেতার, কিন্তু সময় বদলায় এবং সেই সাথে পরিস্থিতিও পাল্টে যায়। আর আমেরিকার এক সময়ের মিত্র সাদ্দাম হোসেন হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় শত্রু। তার শাসনামলে ইরাক দেখেছে একদিকে আধুনিকায়নের চেষ্টা, আবার অন্যদিকে ভয়াবহ যুদ্ধ বিগ্রহ। সাদ্দাম হোসেন ছিলেন ইরাক ইরান যুদ্ধের মূল নায়ক, আবার কুয়েতে আক্রমণের জন্য আন্তর্জাতিক ধিক্কারপ্রাপ্ত এক নায়ক। তার বিরুদ্ধে উঠেছিল গণহত্যার অভিযোগ, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ, এমনকি গণবিধ্বংসী অস্ত্র গোপনে সংরক্ষণের অভিযোগ। 2003 সালে এই সব অভিযোগ সামনে রেখেই আমেরিকা শুরু করে অপারেশন ইরাক ফ্রিডম। আর ঠিক সেই সময় থেকে শুরু হয় এক ভয়ঙ্কর খেলা, সাদ্দাম হোসেনকে খুঁজে পাওয়ার খেলা। কোটি কোটি ডলার খরচ করে স্থানীয় গুপ্তচর, এমনকি স্যাটেলাইট নজরদারির মাধ্যমে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটিতে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনকে খুঁজছিল আমেরিকা। কিন্তু প্রশ্ন হলো, সাদ্দাম হোসেন কোথায় এবং কিভাবে লুকিয়েছিলেন, আর শেষ পর্যন্ত আমেরিকায় বা তাকে কিভাবে খুঁজে পায়? ভিডিওটির শুরুতে যেমনটা বলেছিলাম, সবাই যখন ধরে নিয়েছিল সাদ্দাম হোসেন হয়তো ধরা পড়বেন বা নিহত হয়েছেন, ঠিক তখনই ইরাকের প্রেসিডেন্ট প্যালেস ধ্বংস হয়ে গেল এবং সাদ্দাম হোসেনও হাওয়ায় মিলিয়ে গেল প্রায় 9 মাস। হ্যাঁ, পুরো 9 মাস তিনি ছিলেন পুরো পৃথিবীর চোখের আড়ালে। না কোনো ভিডিও বার্তা, না কোনো সংবাদ, না কোনো অস্তিত্বের প্রমাণ, কোনো কিছুই মেলেনি তার কাছ থেকে। বিশ্ব মিডিয়াতে যখন চলছিল নানা গুঞ্জন, কেউ বলছিল সাদ্দাম সিরিয়ায় পালিয়ে গিয়েছে, কেউ দাবি করলো রাশিয়া তাকে গোপনে আশ্রয় দিয়েছে, আবার কেউ কেউ বলছিল তিনি হয়তো ইরাকেই ভূগর্ভস্থ কোনো বাংকারে লুকিয়ে আছেন, যেখানে স্যাটেলাইটও নজর ফেলতে পারে না। এমনকি মার্কিন সেনাদের কাছে ধরা পড়া সাদ্দাম হোসেনের সবচেয়ে বিশ্বস্ত গার্ডরাও বলতে পারেনি সাদ্দাম হোসেন কোথায়। এই ধাঁধার মতো নিখোঁজ হয়ে যাওয়া সাদ্দাম হোসেনের জন্য মার্কিন সেনারা চালায় অপারেশন রেড ডন, যা ইতিহাসের সবচেয়ে গোপন ও স্পেশাল অপারেশনগুলোর একটি। এমনকি মার্কিন বাহিনী একসময় প্রতিকৃত শহরটাই ঘিরে ফেলে, কারণ ধারণা করা হচ্ছিল তিনি হয়তো নিজের জন্মস্থানেই কোথাও লুকিয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলে তল্লাশি, কিন্তু কেউ জানতো না সাদ্দাম হোসেন কোথায়, তিনি কি খাচ্ছেন, কোথায় ঘুমাচ্ছেন, আদৌ বেঁচে আছেন তো। এজন্য বাস্তব জগতের কোনো থ্রিল সিনেমা যেখানে নায়ক না, বরং পুরো বিশ্ব খুঁজছে এক নিখোঁজ খলনায়ককে। কিন্তু তারপর যা ঘটেছিল তা আজও ইতিহাসের পাতায় রহস্য, বিশ্বাসঘাতকতা আর বিস্ময়ের ছাপ রেখে গেছে। 2003 সালের শেষের দিকে মার্কিন বাহিনী তৈরি করেছিল একটি বিশেষ ডেক অফ কার্ডস, যেখানে ইরাকি শীর্ষ অপরাধীদের নাম ছিল কার্ড আকারে সাজানো। সাদ্দাম হোসেন ছিলেন সেই কার্ডের এইস অফ স্পেস, যার মানে তাকে ধরতেই হবে যে কোনো মূল্যে। গোয়েন্দা তথ্য, উপগ্রহের নজরদারি আর স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সন্দেহ করে যে সাদ্দাম তার জন্মস্থান তিকরিত শহরের আশেপাশেই কোথাও লুকিয়ে আছেন। একাধিক তল্লাশি অভিযান চালানোর পরেও পাওয়া যাচ্ছিল না তার সঠিক লোকেশন। ইরাকের প্রতিটি রাত নিস্তব্ধভাবেই কাটছিল, আর আকাশে হেলিকপ্টারের শব্দ শুনলেই লোকজন দৌড়ে পালাতো। এমন এক রাতে মার্কিন বাহিনী অভিযানের জন্য বেছে নেয় আদর নামক এক ছোট্ট গ্রামকে, যা ছিল তিকরিত শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। এই গোটা অভিযানে অংশ নেয় 600 এর বেশি সেনা, 2 স্কোয়াড হেলিকপ্টার, স্যাটেলাইট টিম আর বিশেষ বাহিনী। তারা ঘিরে ফেলে পুরো এলাকা, আর শুরু হয় ইতিহাসের অন্যতম ম্যানহান্ট। প্রতিটি ঘর, বাড়ি থেকে শুরু করে উঠান, বাগান, এমনকি খেজুর গাছের নিচ পর্যন্ত তল্লাশি চলে, কিন্তু সাদ্দাম হোসেনকে দেখা পাওয়া যাচ্ছিল না। অবশেষে 2003 সালের 13 ডিসেম্বর
দিনটা ছিল শনিবার। দুপুর গড়িয়ে বিকেল। আমেরিকার সেনারা তখনও তল্লাশি চালাচ্ছে। আদর গ্রামের ভেতরে হঠাৎই এক সেনার চোখে পড়ে মাটির উপর পাতলা একটা ঢাকনা। নিচে কি আছে তা কেউই জানতো না। দেখতে খুবই সাধারণ, যেন কোনো কৃষক মাটির নিচে কিছু একটা রেখেছেন। কিন্তু অভিজ্ঞ চোখ বুঝে যায় না, এটা সাধারণ কিছু নয়। ঢাকনাটা সরাতেই দেখা যায় একটা সরু গর্ত, যেটা লম্বায় মাত্র 6 ফুট আর প্রস্থে মাত্র 4 ফুট, মাটির নিচে কংক্রিট দিয়ে ঘেরাও করা। এই গর্তটার নাম পরে গণমাধ্যমে স্পাইডার হোল নামে পরিচিত হয়। একজন সেনা সেই গর্তের মুখে ঝুঁকে পড়ে এবং চিৎকার করে বলে, কাম আউট। মুহূর্তের মধ্যেই গর্তের ভেতর থেকে ভারী গলায় আওয়াজ ভেসে আসে, আই অ্যাম সাদ্দাম হোসেন, আই অ্যাম প্রেসিডেন্ট অফ ইরাক অ্যান্ড আই ওয়ান্ট টু নেগোশিয়েট। পুরো ইউনিট থেমে যায়। এতদিন যে লোকটাকে ধরার জন্য কোটি ডলার খরচ হয়েছে, শত শত গোয়েন্দা নিয়োজিত হয়েছে, সে কিনা শেষমেশ মাটির নিচের এক সাধারণ গর্ত থেকে বেরিয়ে আসছে। যদি বিশাল কোনো বাংকার হতো তাহলে মানা যেত, কিন্তু এমন একটি জায়গায় সাদ্দাম হোসেনকে পাওয়া যাবে সেটা কিছুতেই মার্কিন সেনাবাহিনী মানতে পারছিল না। অবশেষে সাদ্দাম হোসেনকে গর্ত থেকে টেনে তোলা হয়। মাথায় উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি লম্বা লম্বা দাড়ি, পরনে সাধারণ পোশাক। তারা যেন তাকে দেখেই বিশ্বাসই করতে পারছিল না যে এই লোকটাই একসময় ইরাকের প্রেসিডেন্সিয়াল প্যালেসের সোনামন্দির সিংহাসনে বসেছিলেন। সাদ্দাম হোসেনকে তখনই নিয়ে যাওয়া হয় এক অস্থায়ী মার্কিন ঘাঁটিতে। সেখানেই তার গোঁফ দাড়ি কেটে পরিচয় নিশ্চিত করা হয়। এই সময়ের একটা বিখ্যাত ভিডিও প্রকাশিত হয়, যেখানে সেনারা তার মুখের টর্চ লাইট ধরে দাঁতের ভেতরে খুঁজছে যে কোনো সাইনাইড ক্যাপসুল আছে কিনা। তার সাথে পাওয়া গিয়েছিল 2টি AK-47, একটি পিস্তল এবং প্রায় 7,50,000 মার্কিন ডলার। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি একটি গুলিও চালাননি। এই দৃশ্যটা ছিল বিশাল রাজনৈতিক প্রেক্ষাপটের এক বিশাল সমাপ্তি। এক সময়ের রাজা যখন যুদ্ধের দামামা বাজাতেন, তাকেই কিনা মাটির নিচের গর্তে লুকিয়ে থাকতে হলো। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বললেন মাত্র 3টা শব্দ, We got him. কিন্তু এই 3টা শব্দই গোটা বিশ্বের রাজনীতিতে এক ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। আমেরিকায় ছিল বিজয়ের উল্লাস, মিডিয়াতে চলছিল 24 ঘন্টা সরাসরি সম্প্রচার, আর বিশ্বজুড়ে চলছিল আলোচনার ঝড়। কিন্তু ইরাকের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই রাস্তায় নেমে আনন্দ উদযাপন করে, সাদ্দামের মূর্তি গুঁড়িয়ে দেয়, আবার কেউ কেউ চোখের পানি ফেলে বলে, সাদ্দাম হোসেন আমাদের নেতা ছিল আর আমেরিকা আমাদের সম্মান নষ্ট করেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। 2003 সালে সাদ্দাম হোসেন ধরা পড়ার পর সাদ্দাম হোসেনকে ইরাকের একটি গোপন সামরিক স্থানে আটকে রাখা হয়। বছরের পর বছর ধরে চলা তদন্ত, সাক্ষ্য গ্রহণ আর প্রমাণ বিশ্লেষণের পর শুরু হয় তার বিচার। 1982 সালে দুজাইল নামক এক গ্রামে 148 জন শিয়া মুসলিমকে হত্যার অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে। শুধু এই অভিযোগেই নয়, তার শাসনামলে হাজারো মানুষ নিখোঁজ হয়েছিল, গোপন কারাগারে বন্দী হয়েছিল কিংবা গণকবরে পরিণত হয়েছিল। 2006 সালের 5 নভেম্বর তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, মৃত্যুদণ্ড ঘোষণা করার পর সাদ্দাম হোসেন একটি বারের জন্যও চিৎকার করেননি, বরং চুপচাপ শুনে গিয়েছিল, ঠিক যেন একজন যোদ্ধা যিনি জানেন লড়াই শেষ আর এখন শুধু হিসেব নিকেশের সময়। অবশেষে 2006 সালের 30 ডিসেম্বর ইসলামে ঈদুল আজহার ঠিক আগের দিন ইরাকের স্থানীয় সময় সকাল 9টায় সাদ্দাম হোসেনের মৃত্যুর আদেশ বাস্তবায়ন করা হয়। জীবনের শেষ মুহূর্তে তিনি বলেছিলেন আল্লাহু আকবার এবং মুখে কালেমা পাঠ করেছিলেন। সাদ্দাম হোসেনের মৃতদেহ পরবর্তীতে ইরাকের টিকরি শহরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। কিন্তু সবচেয়ে আলোচিত হয়ে উঠেছিল তার মৃত্যুর সেই ভিডিও, যা গোপনে মোবাইলে ধারণ করা হয়েছিল। ভিডিওতে দেখা যায় কিছু ব্যক্তি তার মৃত্যুর আগে কটাক্ষ করছে, কেউ কেউ শিয়া নেতা মুক্তাদার আল সদরের নাম নিচ্ছে। এতে বিতর্ক ছড়ায় সারা বিশ্বে। সেদিনও ইরাকে ছিল মিশ্রণ প্রতিক্রিয়া। অনেকেই ফাঁসিকে স্বাগতম জানায়, আবার অনেকেই প্রশ্ন তুলেন যদি বিচার হয় তবে কেন ছিল গোপন ভিডিও, কেন এত তাড়াহুড়া করে ঈদের আগের দিনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সাদ্দাম হোসেন ছিলেন এমন একজন শাসক যিনি একসময় মধ্যপ্রাচ্যের কাছে সবচেয়ে আতঙ্কিত নাম ছিল, আবার অনেকের কাছে ছিল এক সাহসী যোদ্ধা ও দেশপ্রেমী। কিন্তু প্রশ্ন একটাই, সাদ্দাম হোসেনের সেই করুণ পরিণতি আদৌ কি ছিল ন্যায় বিচার? আমেরিকার দাবি তো ছিল ইরাকের গণবিধ্বস্তি অস্ত্র, অথচ সেই অস্ত্র আজও খুঁজে পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন জাগে, যুদ্ধটা কি সত্যিই ছিল নিরাপত্তার জন্য, নাকি ছিল রাজনীতির এক ঠান্ডা খেল?
2003 সাল থেকে 2006 সালে এই 3 বছর সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চলেছে এক নাটকীয় ড্রামা, যেখানে তার বিরুদ্ধে আনা হয় যুদ্ধ অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। কিন্তু সেই বিচার বা কতটা স্বচ্ছ ছিল? আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই বলেন ইট ওয়াজ মোর অ্যাবাউট রিভেঞ্জ দ্য জাস্টিস। আজও ইরাকের বহু মানুষ বিশ্বাস করেন সাদ্দাম হোসেনের পতনের পরেই শুরু হয়েছিল দেশটির বিশৃঙ্খলার এক দীর্ঘ অধ্যায়। অন্যদিকে অনেকেই মনে করেন তিনি ছিলেন এক নিষ্ঠুর স্বৈরাচার শাসক, যার পতন হওয়াই উচিত ছিল। এবার আপনিই বলুন, সাদ্দাম হোসেন কি একজন সাহসী নেতা ছিলেন? তার বিচার কি আদৌ ছিল ন্যায়সঙ্গত, না শুধুই আমেরিকার রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ? আপনার উত্তর কমেন্টে লিখে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন।